মিউটেশন হয়ে আছে, জিনটাও ইনহেরিটেন্স অবস্থায় ইনহেরিটেন্ট আছে, আবার আপনার ফেনোটাইপ যেগুলো আছে মানে এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিকগুলো যেগুলো ওই ডিজিজটার ওই ডিসঅর্ডারগুলোর এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক সাইন সিমটম সেগুলো পজিটিভ থাকবে, তারা হচ্ছে ডিজিজড। এটা পজিটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে। ডিজিজ পার্সনের ক্ষেত্রে জেনোটাইপ ফেনোটাইপ দুইটাই নর্মাল। ক্যারিয়ার বা অ্যাপারেন্টলি হেলদি পার্সন যারা, তাদের ক্ষেত্রে দেখবেন যে জেনোটাইপটা আপনার মিউট্যান্ট অবস্থায় আছে, জিনটা মিউট্যান্ট অবস্থায় আছে, কিন্তু ফেনোটাইপ বাইরে এটা প্রকাশ পাচ্ছে না, তাদেরকে আমরা ক্যারিয়ার বলবো বা অ্যাপারেন্টলি হেলদি বলবো। আর ডিজিজ পার্সনের ক্ষেত্রে দেখবেন যে জিনটা মিউটেশন অবস্থায় আছে, ফেনোটাইপ বাইরের ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো প্রকাশ পাইছে। এখন আমরা দেখব ডমিনেন্ট এবং রিসেসিভ। ডমিনেন্ট কি? ডমিনেন্ট মানে হচ্ছে তার নিজেরই ক্ষমতা আছে, মনে করেন ডমিনেন্ট হচ্ছে তার নিজেরই ক্ষমতা আছে, সে যেখানেই থাক তার বৈশিষ্ট্যগুলা তার ক্যারেক্টারিস্টিকগুলো এক্সপ্রেস করতে পারবে। সে একা থাক বা দুইজনে মিলে থাক, সে তার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকগুলো এক্সপ্রেস করতে পারবে। বাট রিসেসিভ সে তো আপনার একটু দুর্বল, তার জন্য কি আলাদা রিসেসিভ জিন আসতে হবে। মানে মিউট্যান্ট সে যদি একা থাকে সে একা বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারবে না, আর একটা রিসেসিভ জিন আসতে হবে, তখন সে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারবে। যারা ডমিনেন্ট সে আরেকটা ডমিনেন্ট আরেকটা প্রেজেন্ট থাক বা আরেকটা জিন মিউট্যান্ট থাক, তবুও সে আপনার বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিকগুলো আপনার এক্সপ্রেস করতে পারবে। সে যদি আর কোনো ডমিনেন্ট জিন বা আপনার হোমোজাইগাস কন্ডিশনে নাও থাকে, তাহলে সেক্ষেত্রে সে বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিকগুলো এক্সপ্রেস করতে পারবে। যেমন এক্সাম্পল যদি আমি দিই, ডমিনেন্ট জিনগুলা মা বাবা দুইজনে যদি আপনার এই ডমিনেন্ট জিন ক্যারি করে, তবুও সে ডমিনেন্ট জিনটা আপনার এই সকল ডিজিজ বা ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ জেনারেশনে সে ডিজিজটা ট্রান্সমিট করতে পারবে। মা বাবা দুইজনের ভিতরে যদি একজনও আপনার এফেক্টেড থাকে বা একজনও সে ডমিনেন্ট জিনটা ক্যারি করে, তবুও সে ডিজিজ ট্রান্সমিট করতে পারবে। তার মানে কি, মা বাবা দুইজনও যদি এফেক্টেড থাকে, হোমোজাইগাস মা বাবা দুইজনও যদি এফেক্টেড থাকে, তবুও সে আপনার ডিজিজ ট্রান্সমিট করতে পারবে হোমোজাইগাস কন্ডিশনে। মা বাবা দুইজনের ভিতরে যদি একজনও আপনার এফেক্টেড থাকে, তবুও সে বা একজনও যদি ডমিনেন্ট জিন ক্যারি করে, তবুও সে এই ডিজিজ ট্রান্সমিট করতে পারবে। তার মানে হেটারোজাইগাস কন্ডিশনেও সে ডিজিজ ট্রান্সমিট করতে পারবে, হোমোজাইগাস কন্ডিশনে সে ডিজিজ ট্রান্সমিট করতে পারবে। কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে হচ্ছে আপনার মা বাবা দুজনই ডমিনেন্ট জিন ক্যারি করে না, দুজনের ভিতরে যে কোনো একজনই ইউজুয়ালি ডমিনেন্ট জিন ক্যারি করে। তার মানে কি, এই ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো ইউজুয়ালি হেটারোজাইগাস কন্ডিশনেই বেশি পাওয়া যায়। হোমোজাইগাস কন্ডিশনে যে পাওয়া যাবে না তা এমন না, হেটারোজাইগাস কন্ডিশনে মেইনলি পাওয়া যায়, মা বাবা যে কোনো একজন এফেক্টেড থাকে। বাট যারা রিসেসিভ জিন, তাদের ক্ষেত্রে দেখা যায় মা বাবা দুইজন থেকেই সে রিসেসিভ জিনটা আসতে হবে। মা বাবা দুইজন থেকেই যদি সে জিনটা না আসে, যে রিসেসিভ মিউট্যান্ট জিনটা যদি না আসে, তাহলে সে ডিজিজ ট্রান্সমিট করতে পারবে না বা সে ডিজিজটা প্রডিউস করতে পারবে না, সে ডিজিজ করতে পারবে না। এটা হচ্ছে ডমিনেন্ট এবং রিসেসিভের মধ্যে পার্থক্য। ডমিনেন্ট সেটা ইউজুয়ালি হেটারোজাইগাস কন্ডিশনে হবে, মা বাবা যে কোনো একজন এফেক্টেড থাকলে সে করতে পারবে। রিসেসিভ জিন সেটা ইউজুয়ালি হোমোজাইগাস কন্ডিশনে হবে, মা বাবা দুইজনেরই সে জিনটা ক্যারি করতে হবে, তাহলেই সে ডিসঅর্ডার পরবর্তীতে জেনারেশন থেকে আরেকজনের কাছ থেকে আপনার সে ডিজিজটা ট্রান্সমিট করতে পারবে। এখন আপনারা আপনাদের শিটের 21 নং পেজে দেখেন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ফিচার আছে আমাদের অটোজোমাল ডমিনেন্ট যে ডিসঅর্ডারগুলো আছে, সেই অটোজোমাল ডমিনেন্টের কিছু ইম্পর্ট্যান্ট ফিচার আছে। এখানে প্রথমে দেওয়া আছে আপনার অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট অফ এ কেস ইজ এফেক্টেড, যেটা একটু আগে বলে আসছে আমি। অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে মা বা বাবা যে কোনো একজন এফেক্টেড হতেই হবে, এবং দুজন এফেক্টেড থাকলে সে ডিজিজটা ট্রান্সমিট করতে পারবে। 2 নম্বর অপশনে দেওয়া আছে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান বি ইকুয়ালি এফেক্টেড, মানে মেল ফিমেল দুইজনই ইকুয়ালি এফেক্টেড থাকবে। কেন? এটা তো অটোজোমের সমস্যা, তাই না? অটোজোম তো মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম। মেল এবং ফিমেলের ভিতরে যে ডিফারেন্সিয়েটিং যে ক্রাইটেরিয়া, সেটা আমরা কীভাবে করি? সেটা আমরা সেক্স ক্রোমোজোম দিয়ে করি, XX এবং XY, এটার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করি। বাট অটোজোম কিন্তু মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে সেম। তার মানে কি, মেল এবং ফিমেল অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে ইকুয়ালি এফেক্টেড হতে পারে। তারপর আপনাদের দেখেন 4 নাম্বার অপশনে দেওয়া আছে হেটারোজাইগোটস আর ফেনোটাইপিক্যালি এফেক্টেড। একটু আগে যেটা আমরা বলে আসলাম যে হেটারোজাইগোট যারা, তারাই ফেনোটাইপিক্যালি এফেক্টেড থাকবে। নো ক্যারিয়ার কন্ডিশন, এই অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশনে অটোজোমাল ডমিনেন্ট জিন যেখানেই থাকবে সেই এফেক্টেড, এখানে কোনো ক্যারিয়ার স্টেট নাই। 5 নম্বরে দেওয়া আছে কনসিকিউটিভ জেনারেশন আর এফেক্টেড, মানে একটার পর একটা জেনারেশন এফেক্টেড হবেই। তার দাদা এফেক্টেড ছিল, তার বাবা এফেক্টেড থাকবে,
তার পরবর্তী জেনারেশন এফেক্টেড থাকবে, এরকম কনসিকিউটিভ জেনারেশন এফেক্টেড হতে থাকবে। হাফ অফ অফস্প্রিং আর এফেক্টেড, মেল ইকুয়াল টু ফিমেল, যেটা একটু আগে বলে আসলাম আমরা, মেল এবং ফিমেল ইকুয়ালি এফেক্টেড। আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ। ফাদার সন ট্রান্সমিশন মে বি অবজার্ভড, এই যে ফাদার যদি এফেক্টেড থাকে পরবর্তীতে সন এফেক্টেড থাকবে, তার মানে কি ফাদার সন ট্রান্সমিশনটা হচ্ছে। তারপর দেখেন আপনার 9 নম্বরে দেওয়া আছে রিস্ক রিমেইনস দ্য সেম ফর ইচ সাকসেসিভ প্রেগনেন্সি। মানে এমন হলো যে একটা মানুষের তিনটা ছেলে আছে বা তিনটা মেয়ে আছে, তিনজনই আপনার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার আছে তিনজনেরই। 4 নম্বরে যে হবে বা চতুর্থ যে বাচ্চাটা হবে তার যে অটোজোমাল ডমিনেন্ট হবে না এরকম কিন্তু না, তাদের তিনজনের যেরকম রিস্ক ছিল অটোজোমাল ডমিনেন্ট হওয়ার, চতুর্থ জনেরও ঠিক সেরকমই রিস্ক আছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করার। তারপর আপনার দেওয়া আছে 10-এ দেওয়া আছে ক্যান এক্সিবিট অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন জিনিসটা কি, দেখবেন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলা দেখবেন যে প্রিভিয়াস জেনারেশন, দ্যাট মিনস দ্য গ্র্যান্ডফাদার যারা থাকবে তাদের দেখবেন যে 70 বছর বয়সে বা 60 বছর বয়সে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো প্রকাশ পাইছে, ফেনোটাইপ তার প্রকাশ পাইছে। তারপরের জেনারেশন মানে তার পরের জেনারেশন বাবার জেনারেশন, সে আপনার দেখবেন যে 50 বছর বয়সে এসে সেটা প্রকাশ পাইছে, ফেনোটাইপ বা এক্সটার্নাল যে ক্রাইটেরিয়াগুলো সাইন সিমটমগুলো প্রকাশ পাইছে। তারপরের জেনারেশন দেখবেন সেটা 40 বছর, তারপরের জেনারেশন দেখবেন সেটা 30 বছর, এরকম করে আস্তে আস্তে অ্যান্টিসিপেশন হতে থাকবে। আগের জেনারেশন 70 বছর ছিল, এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটাকে বলে অ্যান্টিসিপেশন। 11 নম্বরে দেওয়া আছে কন্ডিশন ইউজুয়ালি লেস সিভিয়ার দেন অটোজোমাল রিসেসিভ। যেহেতু এটা ডিলেট স্টেজে, মানে এটা ইউজুয়ালি আপনার এজ অফ অনসেট থাকে অনেক লেট, এই অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো অনেক লেট স্টেজে হয়, লেট এজে হয়, অনসেটটা অনেক ডিলেট থাকে, যার জন্য অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার যাদের থাকে তারা লেস ফ্যাটাল দেন অটোজোমাল রিসেসিভ। তারপর 12 নম্বরে দেখেন হাই নিউ মিউটেশন। একটু আগে আমরা বলে আসলাম যে জেনারেশন টু জেনারেশন হয় এবং ফাদার বা মাদার যে কোনো একজন এফেক্টেড হতেই হবে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার হইতে, কিন্তু এখানে আবার দেওয়া আছে হাই মিউটেশন। হাই মিউটেশন জিনিসটা কি, দেখবেন যে এমন আছে যে আপনার তার দাদার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার ছিল না, তার বাবার অটোজোমাল ডিসঅর্ডার নাই, কিন্তু হঠাৎ করে দেখবেন যে একজনের তার বাচ্চার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার জন্মগ্রহণ করছে, এরকম অনেক আপনার হিস্ট্রি আছে। তো সেটা হচ্ছে হাই নিউ মিউটেশন, মানে সে নিউ মিউটেটেড, তার আগে জেনারেশনে ছিল না কিন্তু সে নিউ মিউটেটেড অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করছে। 13 নম্বরে দেওয়া আছে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, মানে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলোতে স্ট্রাকচারাল প্রোটিন যেগুলো আছে স্ট্রাকচারাল প্রোটিনগুলোকে এফেক্ট করে, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলোতে স্ট্রাকচারাল প্রোটিনগুলোকে এফেক্ট করে। অনসেট ইজ ফ্রিকুয়েন্টলি লেট ইন লাইফ, একটু আগে আমি বলে আসলাম যে অনসেটটা লেট স্টেজে থাকে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে। 15 নম্বরে দেওয়া আছে রিডিউসড পেনিট্রেন্স ইনকমপ্লিট পেনিট্রেশন। যেহেতু এখানে ইনকমপ্লিট পেনিট্রেশন মানে কি অটোজোমাল ডমিনেন্টের যে জিনটা আছে সে জিনটা ইনকমপ্লিট পেনিট্রেশন করে বা সেলটাকে পেনিট্রেট করতে বা কমপ্লিট সেলটাকে হচ্ছে আপনার ইনফেক্টেড করতে অনেক টাইম নাই এই ইনকমপ্লিট পেনিট্রেশনের জন্য। কমপ্লিট পেনিট্রেশন যদি হইতো তাহলে আর্লি অনসেটে কিন্তু এটা আপনার প্রকাশ পাইত এই ডিজিজটা। যেহেতু ইনকমপ্লিট পেনিট্রেশন মানে এটা ধীরে ধীরে সেলটাকে ডিস্ট্রয় করতেছে, সেজন্য এটা একদম লেট স্টেজে গিয়ে বা একদম এজ যখন 50, 60, 70 হয়ে যায় তখন এই অটোজোমাল ডমিনেন্টগুলো প্রকাশ পায়, এটাকে বলে ইনকমপ্লিট পেনিট্রেশন। তো এই ইম্পর্টেন্ট যে ফিচারগুলো আছে এই ইম্পর্টেন্ট ফিচারগুলো থেকে আপনাদের এমসিকিউ আসে। দেখেন এখানে অটোজোমাল ডমিনেন্টের যে ফিচারগুলো আছে সবগুলো আপনাদের বলা আছে, একটা শুধু বলা হয় না, এটা হচ্ছে আপনার ভ্যারিয়াস এক্সপ্রেসিভিটি। ভ্যারিয়াস এক্সপ্রেসিভিটি মানে মনে করেন একটা পেশেন্টের অটোজোমাল ডমিনেন্ট অস্টিওজেনেসিস ইমপারফেক্টা আছে, এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এই অস্টিওজেনেসিস ইমপারফেক্টা মানে কি অস্টিওজেনেসিস মানে বোনস রিলেটেড একটা ডিসঅর্ডার। দেখবেন যে একটা জেনারেশন বা একজনের বাবা আপনার অস্টিওজেনেসিস ইমপারফেক্টা আছে, সে দেখবেন যে আপনার ম্যান্ডিবল ফ্র্যাকচার বা যেহেতু ইমপারফেক্টা তার মানে ম্যান্ডিবল ফ্র্যাকচার নিয়ে সে প্রেজেন্ট করবে বা সাইন হিসেবে দেখবেন যে ম্যান্ডিবল ফ্র্যাকচার হয়ে গেছে, কিন্তু তার ছেলেরা মনে করেন অস্টিওজেনেসিস ইমপারফেক্ট হয়ে জন্মগ্রহণ করছে, তার দেখবেন যে ম্যান্ডিবল ফ্র্যাকচার না হয়ে টিবিয়া ফিবুলার ফ্র্যাকচার হয়েছে। মানে কি এক এক জেনারেশনের যে সাইনটা এক এক জেনারেশনের যে আপনার সাইন সিমটমগুলো সেগুলো এক এক রকম হবে, এটাকে বলে ভ্যারিয়াস এক্সপ্রেসিভিটি। দেখেন এখানে অটোজোমাল ডমিনেন্টের ক্যারিওটাইপটা দেওয়া হয়েছে। এখানে দেখেন মাদার সে হচ্ছে আনএফেক্টেড আছে, বাট ফাদার সে কিন্তু এফেক্টেড এবং সে ডমিনেন্ট জিনটা ক্যারি করে, ডমিনেন্ট জিনটা সে ক্যারি করতেছে। ফাদারটা হচ্ছে এফেক্টেড, মাদার হচ্ছে আনএফেক্টেড। এখন মাদার যদি আনএফেক্টেড থাকে, ফাদার যদি এফেক্টেড থাকে, আমরা একটু আগে বলে আসছি যে একজনও যদি এফেক্টেড থাকে তবুও
অটোজোমাল ডমিনেন্ট হতে পারে বা অটোজোমাল ডমিনেন্ট হবে জেনারেশন টু জেনারেশন। একজনও যদি এফেক্টেড থাকে তার মানে ফাদার এফেক্টেড, তার মানে সেটা জেনারেট হবে জেনারেশন টু জেনারেশন। দেন ফাদার এফেক্টেড হওয়ার জন্য এটাকে যদি আমরা ক্রস করি তাহলে দেখেন এখানে ফাদারের সাথে যদি মাদারের যে ক্যারিওটাইপগুলো সেগুলো যদি ক্রস করি এখানে দেখা যাবে যে আপনার 50% চিলড্রেন বা 50% অফস্প্রিং তারা কিন্তু এখানে আনএফেক্টেড থাকতেছে। 50% অফস্প্রিং এখানে আনএফেক্টেড থাকতেছে। দেখেন অটোজোমাল ডমিনেন্ট বা অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে মেল 25%, ফিমেল 25%, মেল 50%, ফিমেল 50% এরকম থাকবে না। কারণ একটু আগে আমরা বলে এসেছি এটা অটোজোমের একটা সমস্যা, এখানে মেল ফিমেল না, এখানে সমস্যাটা হবে চিলড্রেনের সাথে ভ্যারি করবে। সে মেল হতে পারে ফিমেল হতে পারে, কারণ মেন ফিমেল ইকুয়ালি এফেক্টেড। এরকম অপশানে থাকবে যে এত % চিলড্রেন এফেক্টেড বা এত % অফস্প্রিং এফেক্টেড। তো এখানে ফাদার এফেক্টেড মাদার আনএফেক্টেড থাকলে এখানে 50% চিলড্রেন দেখা যাবে এখানে হচ্ছে আপনার আনএফেক্টেড আছে, বাট বাকি যে 50% চিলড্রেন তারা কিন্তু এখানে এফেক্টেড হয়েছে। তো এরকম করে আপনাদের এমসিকিউ আসতে পারে যে একটা কন্ডিশন দেওয়া আছে যে বাবা এফেক্টেড আছে, মা হচ্ছে আপনার আনএফেক্টেড আছে। তো সেক্ষেত্রে কত % চিলড্রেন, কত % চিলড্রেন নর্মাল থাকবে, কত % চিলড্রেন অ্যাবনর্মাল হবে বা এফেক্টেড থাকবে, এটা এমসিকিউ স্ট্রিমে আপনাদের থাকতে পারে এভাবে। এই অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার বা রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্কড ডমিনেন্ট বা রিসেসিভ ডিসঅর্ডার থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে এক্সাম্পল, সবচেয়ে বেশি এখানে কোশ্চেন আসে এক্সাম্পল থেকে। এতক্ষণ যে ক্যারেক্টারিস্টিকগুলো বলেন সেগুলো থেকে কোশ্চেন আসে, বাট ইউজুয়ালি কম আসে, কোশ্চেন আসে এক্সাম্পল থেকে। তো এক্সাম্পল দেখবেন আপনারা আপনাদের শিটের 28 নং পেজে আপনারা দেখেন এখানে ইম্পর্ট্যান্ট ফিচারকে আপনারা ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারেন এটাকে, এবং তারপরের পেজ 29 নং পেজে দেখেন এখানে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল দেওয়া আছে। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল দেওয়া আছে আপনাদের এখানে দেখেন, এখানে কত এক্সাম্পল, এত এক্সাম্পল তার আপনারা মুখস্থ করা কষ্ট অনেক। তো এটা কীভাবে মনে রাখবেন, এই যে নেমোনিক দিয়ে মনে রাখবেন। দেখেন অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার কিছু নেমোনিক এখানে আছে। অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার নেমোনিকটা হচ্ছে ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যানস, ভেরি পাওয়ারফুল ডমিনেন্ট হিউম্যানস। এখানে প্রথম অক্ষর যেগুলো ক্যাপিটাল, বি ক্যাপিটাল, BER এগুলো ক্যাপিটাল অক্ষর, যেগুলো ক্যাপিটাল অক্ষরে দেওয়া আছে সেগুলো দিয়ে আপনার ডিসঅর্ডারগুলো এখানে লেখা আছে। তাহলে ভেরি BER, বি দিয়ে দেওয়া আছে আপনার ভন উইলিবার্ন ডিজিজ, তারপর আছে ভন হিপেল লিন্ডাউ, এরা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। ভেরির আছে, ইতে দেখেন এহলার্স ডানলস সিনড্রোম, এটা আপনার অটোজোমাল ডমিনেন্ট। আর দিয়ে লেখা আছে রেটিনোব্লাস্টোমা এবং রেটিনাইটিস পিগমেন্টোসা, এরাও ডমিনেন্ট ডিসঅর্ডার। পাওয়ারফুলের পি অক্ষরটা ক্যাপিটাল, পি দিয়ে লেখা আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, ডমিনেন্ট। ডমিনেন্টের ডি দিয়ে কী আছে দেখেন, মায়োটনিক ডিস্ট্রফি, এই যে ডিস্ট্রফি ডি দিয়ে, মারফান সিনড্রোম, দেন মেন 1 মেন 2 এবং মেলানোমা। ইউজুয়ালি এই যে আপনার এখানে শুধু মনে রাখবেন ডিস্ট্রফিটা, মায়োটনিক ডিস্ট্রফিটা, বাকি যেগুলো আছে সেগুলো আবার এম দিয়ে লেখা আছে অপর পেজে। ও দিয়ে কী আছে, ডমিনেন্টের ও দিয়ে আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, ডমিনেন্টের এম দিয়ে আছে মায়োটনিক ডিস্ট্রফি, মারফান সিনড্রোম, মেন 1 মেন 2 এবং মেলানোমা। ডমিনেন্টের আই দিয়ে কী আছে, ইন্টেস্টিনাল পলিপোসিস এবং ইন্টারমিডিয়েন্ট পোরফাইরিয়া। ডমিনেন্টের এন দিয়ে কী আছে, নিউরোফাইব্রোমেটোসিস 1, 2 এবং নোনান সিনড্রোম। এ দিয়ে কী আছে, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পোরফাইরিয়া এবং অ্যালজাইমার্স ডিজিজ। এন দিয়ে সেম আগে দেওয়া আছে। টি দিয়ে আছে টিউবারাস স্ক্লেরোসিস। হিউম্যানের এই অক্ষরটা হচ্ছে আপনার ক্যাপিটাল। এইচ দিয়ে কী আছে দেখেন, হান্টিংটন ডিজিজ, হেরিডিটারি নিউরোপ্যাথি, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি হিমোরেজিক টেলানজিএক্টিসিস, হেরিডিটারি অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। তাহলে এই নেমোনিক দিয়ে কিন্তু আপনারা সবগুলো মনে রাখতে পারতেছেন, আর আদার্সের ভিতরে শুধু এই 3টা মনে রাখবেন। এখন আমরা আসি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। রিসেসিভ কোনটা, ডমিনেন্ট কোনটা, কখন রিসেসিভ হবে, কখন ডমিনেন্ট হবে, এটা আমরা পড়ে আসছি একটু আগেই, যে আপনার মা বাবা দুজনই এফেক্টেড থাকলেও ডমিনেন্ট হতে পারে, যে কোনো একজন এফেক্টেড থাকলেও ডমিনেন্ট হতে পারে। কারণ ডমিনেন্ট জিনের ক্রাইটেরিয়া এইটা, রিসেসিভ জিন মা বাবা দুজন থেকেই আসতে হবে, তা না হলে রিসেসিভ ডিসঅর্ডারগুলো হবে না, মা বাবা দুজন থেকে আসতে হবে। সেই জন্য এটা প্রথমেই আছে হোমোজাইগাস স্টেট। দেখেন এখানে দেওয়া আছে মেটাবলিক অ্যাবনর্মালিটি, মেটাবলিক অ্যাবনর্মালিটি বা এনজাইমেটিক অ্যাবনর্মালিটি। আমরা অটোজোমাল ডমিনেন্টে পড়ে আসছি কি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি বা স্ট্রাকচারাল প্রোটিনের ডিসঅর্ডার হবে এখানে, বাট এখানে কি দেওয়া আছে এনজাইমেটিক অ্যাবনর্মালিটি, এটা মনে রাখবেন। অটোজোমাল ডমিনেন্ট কোথায় থাকে, হেটারোজাইগাস কন্ডিশনে মোস্টলি হয়, বাট হোমোজাইগাস কন্ডিশনেও ডমিনেন্ট হতে পারে। কিন্তু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার
অনলি হোমোজাইগাস কন্ডিশন হবে, মানে মা বাবা দুইজন থেকে এই রিসেসিভ জিনটা আসতে হবে, নাহলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হবে না। মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড, অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে আমরা পড়ে আসছি মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড, রিসেসিভের ক্ষেত্রে মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড। কেন? এটা অটোজোমের সমস্যা, এখানে সেক্স ক্রোমোজোমের কোনো সমস্যা হচ্ছে না। ক্যারিয়ার স্টেট প্রেজেন্ট, ক্যারিয়ার স্টেট প্রেজেন্ট, আমরা অটোজোমাল ডমিনেন্ট থেকে কি পড়ছি, কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না, কারণ ডমিনেন্ট জিন যেখানে থাকবে সেখানেই সে ডিসঅর্ডার প্রডিউস করবে, সেখানে সে ডিসঅর্ডার করবে ডমিনেন্ট জিনে, সেখানে কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না। বাট রিসেসিভ জিনে দেখা যাবে যে দুইটা রিসেসিভ জিন যাদের থাকবে না, একটা রিসেসিভ জিন থাকবে যাদের, তারা ক্যারিয়ার। আর যারা দুইটা রিসেসিভ জিন মা বাবা থেকে দুজন থেকেই যারা গ্রহণ করবে তারা হচ্ছে আপনার ডিজিজড পারসন। তারপর দেখা যাচ্ছে কনস্যানগুইনিটি মে প্রেজেন্ট, কনস্যানগুইনিটি মানে হচ্ছে যাদের আত্মীয় স্বজনের ভিতরে যে বিয়েগুলো হয়, আত্মীয় স্বজনের বিয়ে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলো হয়, এটাকে বলে কনস্যানগুইনিটি মে বি প্রেজেন্ট। তারপর আছে নিউ মিউটেশন রেয়ারলি, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারে যেমন হাই নিউ মিউটেশন হয়, মানে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে আপনার অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার যদি নাও থাকে তো ও দেখবেন যে অন্য একটা জেনারেশনের অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার হয়ে গেছে, হাই নিউ মিউটেশন করছে। কিন্তু রিসেসিভের ক্ষেত্রে এরকম নিউ মিউটেশন রেয়ারলি থাকে। কমপ্লিট পেনিট্রেশন, অটোজোমাল ডমিনেন্টে আমরা পড়ে আসছি যে ইনকমপ্লিট পেনিট্রেশন, যার জন্য এই অনসেটটা একদম লেট স্টেজে গিয়ে হয় বা লেট এজে গিয়ে হয়। কিন্তু অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে কী হয়, কমপ্লিট পেনিট্রেশন। এখন কমপ্লিট পেনিট্রেশন যদি হয় তার মানে কি, তার অনসেটটা আর্লি হবে, অনসেট আর্লি, নো এক্সিবিট অ্যান্টিসিপেশন। আমরা যেরকম পড়ে আসছি যে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে একটা জেনারেশনের আপনার 50 বছর বয়সে হচ্ছে, আরেকটা জেনারেশনের 40 বছর, আরেকটা জেনারেশনে 30 বছর বয়সে হচ্ছে, অ্যান্টিসিপেশন হচ্ছে। কিন্তু অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে এরকম কোনো অ্যান্টিসিপেশন নাই, এরকম কোনো অ্যান্টিসিপেশন থাকবে না। এরকম আপনার ক্যারেক্টারিস্টিক বা ফিচার দিয়ে আপনার এমসিকিউ আসতে পারে, বা দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটিং ক্রাইটেরিয়া আসতে পারে। এখন আমরা দেখি, এখানে দেখেন জেনেটিক ক্যারিয়ার, আমরা একটু আগে বলে আসছি যে অটোজোমাল রিসেসিভ যে ডিসঅর্ডারগুলো হয় সেগুলো ইউজুয়ালি ক্যারিয়ার স্টেটে হয়, ক্যারিয়ার স্টেটে হয়, এমন না যে অ্যাফেক্টেড স্টেটে হবে না, বাট মোস্টলি সেগুলো ক্যারিয়ার স্টেটে হবে। দেখবেন যে মাও ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার, সেখান থেকে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এখানে দেখেন ক্যারিয়ার মাদার, ক্যারিয়ার ফাদার, এই যে জিনটা আছে এটা হচ্ছে আপনার রিসেসিভ জিন। তার মানে কি, একটা রিসেসিভ জিন যদি থাকে তাহলে সে কিন্তু এফেক্টেড না, একটা রিসেসিভ জিন যদি থাকে তাহলে সে কিন্তু এফেক্টেড না। এখন মাও ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার, সেখান থেকে দেখেন যখন ক্রস হচ্ছে তখন এখানে আপনার এখানেও কিন্তু একই রকম হবে, যে আপনার এরকম থাকবে না যে মেল 25%, ফিমেল 50% আপনার অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হতে পারে, এরকম থাকবে না, কারণ এখানেও আপনার মেল ফিমেল ইকুয়াল থাকে, মেল ফিমেল ইকুয়াল। এখানেও আপনার অপশানে থাকবে দেখবেন চিলড্রেন থাকবে বা অফ স্প্রিং থাকবে, মেল ফিমেল দিয়ে যেগুলো থাকে সেগুলো এখানে ট্রু বা ফলস হবে না, সেগুলো এক্স লিঙ্কড যে রিসেসিভ ডিসঅর্ডারগুলো আছে বা এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো আছে সেখানে মেল ফিমেল দেওয়া থাকবে। তার মানে মাও ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার যদি থাকে, এখানে দেখেন নন ক্যারিয়ার মানে নর্মাল বাচ্চা, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার স্টেট, এটাও ক্যারিয়ার স্টেট, এটা হচ্ছে আপনার এফেক্টেড। মানে মা ক্যারিয়ার বাবাও ক্যারিয়ার এরকম যদি থাকে তাহলে নর্মাল বাচ্চা সে একজন, 4 জন থেকে একজন, মানে কত 25%, 4 জন থেকে একজন হেলদি পারসন, 4 জন থেকে একজন নর্মাল পারসন, তার মানে সেখানে কত পার্সেন্ট হয়, 25%, 25% চিলড্রেন থাকবে নর্মাল বা হেলদি। বাকি দেখবেন যে এখানে দুইজন ক্যারিয়ার, তার মানে কি 50% চিলড্রেন বা 50% অফস্প্রিং এখানে ক্যারিয়ার স্টেট, মানে জিন ক্যারি করতেছে। বাকি যে 25% আছে সে এখান থেকে রিসেসিভ জিন নিছে, এখান থেকে রিসেসিভ জিন নিছে, যেটা আগে আমি বলে আসছি যে মা বাবা দুজন থেকে যে রিসেসিভ জিন ক্যারি করবে সেই অ্যাফেক্টেড হবে। দেখেন এখানে অ্যাফেক্টেড 25%, 4 জন থেকে একজন আপনার হেলদি বা নর্মাল, 2 জন আপনার ক্যারিয়ার এবং একজন আছে অ্যাফেক্টেড। এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে যে মা ক্যারিয়ার বাবা ক্যারিয়ার, সেক্ষেত্রে আপনার চিলড্রেন দেখবেন দেওয়া থাকবে যে 25% চিলড্রেন অ্যাফেক্টেড বা 75% চিলড্রেন অ্যাফেক্টেড। তো আপনারা এভাবে মনে রাখবেন সেগুলো। আপনাদের শিটের 31 নং পেজ দেখেন, এখানে আপনার দেওয়া আছে যে আপনার ইম্পর্টেন্ট ফিচারগুলো দেখবেন দেওয়া আছে, ইম্পর্টেন্ট ফিচারগুলো যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলোর, এটা ইনফিনিটি স্টার দেন, এবং অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারগুলোর যে এক্সাম্পলগুলো সেগুলো ইনফিনিটি স্টার দেন। এগুলো মনে রাখার উপায় একটু পর বলে দিব।
তারপরে আপনার 35 নং পেজ বের করেন। 34 নং পেজে দেখবেন দেওয়া আছে কম্পারিজন ইন বিটুইন অটোজোমাল ডমিনেন্ট আর অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা একবার দেখে ফেলবেন, একটু আগে যেগুলো বলে আসছি সেগুলো এখানে দেওয়া আছে, শুধু বুঝে বুঝে একবার পড়ে ফেলবেন। এখন আসি আমরা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ এটা কি? সেক্স ক্রোমোজোমাল সমস্যা। আগে যেগুলো ছিল সেগুলো অটোজোমাল ছিল, এখন এটা সেক্স ক্রোমোজোমাল। এখন এক্স লিঙ্কড আছে কিন্তু ওয়াই লিঙ্কড কেন নাই? দেখেন, ওয়াই লিঙ্কে যদি কোনো মিউটেশন হয়, তাহলে সেটা ইনফার্টাইল থাকে, সেটা পরবর্তীতে ডিজিজ ট্রান্সমিট করতে পারে না, ইনফার্টাইল হয়ে যায়। সেই জন্য ওয়াই লিঙ্কড কোনো মিউটেশন নাই, এক্স লিঙ্কড মিউটেশন আছে। এখন এক্স লিঙ্কড ফিচারে দেখেন, এখানে প্রথমে দেওয়া আছে আপনার এক্স লিঙ্কড, ওয়াই লিঙ্কড না, এখানে মেল অ্যাফেক্টেড। এক্স লিঙ্কড যে আপনার রিসেসিভ ডিসঅর্ডারটা আছে সেখানে মেল অ্যাফেক্টেড থাকে, ফিমেল ক্যারিয়ার থাকে। কেন মেল অ্যাফেক্টেড থাকে, ফিমেল ক্যারিয়ার থাকে? আমরা জানি কি, ফিমেলে ডাবল এক্স, মেলে এক্স ওয়াই। এখন মনে করেন অটোজোমা এক্স লিঙ্কড রিসেসিভ যে জিনটা আছে সেটা মেলের এখানে যদি প্রেজেন্ট থাকে, এটা অবশ্যই অ্যাফেক্টেড থাকবে, কারণ একটু আগে আমরা বলে আসছি ওয়াই জিন কখনো মিউটেন্ট হয় না, বা হলেও সেটা ইনফার্টাইল থাকে। তাহলে মেইলের সেক্স ক্রোমোজোমে কিন্তু একটা এক্স আছে, এই একটা এক্স যদি কোনো কারণে অটোজোমাল এক্স লিঙ্কড রিসেসিভ জিন ক্যারি করে একটা এক্স, তাহলে কিন্তু সে অ্যাফেক্টেড হয়। তার মানে কি, মেল অল টাইম অ্যাফেক্টেড হবে, সে কিন্তু ক্যারিয়ার হওয়ার কোনো পসিবিলিটি নেই। ফিমেলে কিন্তু দুইটা এক্স ক্রোমোজোম আছে, এই দুইটা এক্স ক্রোমোজোম থেকে যদি একটা এক্সে যদি আপনার এই অটোজোমাল এক্স লিঙ্কড রিসেসিভ এটা থাকে, মিউটেন্টটা থাকে, তাহলে সে কিন্তু ক্যারিয়ার। যদি দুইটাই প্রেজেন্ট থাকে তাহলে সে অ্যাফেক্টেড। ফিমেল অ্যাফেক্টেড থাকে খুবই রেয়ার। এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে মেল অ্যাফেক্টেড থাকে, ফিমেল ক্যারিয়ার থাকে। ফিমেল অ্যাফেক্টেড থাকে লেস দ্যান 0.005%। যদি অপশনে থাকে আপনার ফিমেল ক্যারিয়ার, ট্রু দিবেন, ফিমেল অ্যাফেক্টেড ফলস দিবেন, ফিমেল মেবি অ্যাফেক্টেড থাকলে ট্রু দিবেন। তাহলে ফিমেল ক্যারিয়ার থাকে এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে। তারপর আছে ফিমেল মেবি অ্যাফেক্টেড, এই যে বললাম যেটা, ফিমেল মেবি অ্যাফেক্টেড থাকলে আপনারা ট্রু দিবেন, অনলি ফিমেল অ্যাফেক্টেড থাকলে ফলস দিবেন। তাহলে এগুলো হচ্ছে আপনার এক্স লিঙ্কড যে রিসেসিভ ডিসঅর্ডারগুলো আছে সেগুলোর ক্যারেক্টারিস্টিক ফিচার। কেন মেল অ্যাফেক্টেড হয়, ফিমেল ক্যারিয়ার হয়, এই যে আপনারা দেখেন এখানে যে ক্যারিওটাইপটা আছে, এখানে আপনার দেওয়া আছে মাদার, সে হচ্ছে নন ক্যারিয়ার, মানে মাদার নর্মাল, আর বাবা হচ্ছে অ্যাফেক্টেড। এই যে বাবা হচ্ছে অ্যাফেক্টেড, এক্স লিঙ্কড রিসেসিভ জিন সে ক্যারি করতেছে, মা হচ্ছে নর্মাল, বাবা হচ্ছে অ্যাফেক্টেড। তাহলে দেখেন বাবা অ্যাফেক্টেড এবং মা এবং বাবার ভিতরে যদি আপনি ক্রস করেন তাহলে দেখবেন এখানে আপনার গার্লস, মানে মেয়ে দুইজন, তারা কিন্তু এখানে ক্যারিয়ার, কারণ সে এই জিনটা, এই এক্স লিঙ্কড রিসেসিভ যে জিনটা আছে সে ক্যারি করতেছে। মেয়ের ভিতরে দুইটা এক্স আছে, এখন দুইটা এক্সের একটা এক্স যদি এটা ক্যারি করে, আরেকটা এক্স তো নর্মাল, তার মানে সে ক্যারিয়ার। এই মেয়েটাও সেমভাবে ক্যারিয়ার, কিন্তু ছেলে দুজন দেখেন এখানে নর্মাল। তার মানে ফাদার যদি অ্যাফেক্টেড হয়, মাদার যদি আনএফেক্টেড থাকে বা জিনটা ক্যারি না করে, তাহলে ফিমেলগুলো ক্যারিয়ার হবে, বাট মেল যারা আছে তারা অ্যাফেক্টেড হবে না। তার মানে ফাদার টু সন যে ট্রান্সমিশনটা, এই ফাদার সন ট্রান্সমিশন হবে না, এখানে পসিবল না। এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে ফাদার সন যে ট্রান্সমিশনটা সেটা পসিবল না। অপশনে থাকবে যে ফাদার সন ট্রান্সমিশন পসিবল, তাহলে এটা ফলস দেখাবেন। তো এখান থেকে আপনার এরকমভাবে কোশ্চেন আসতে পারে যে একটা মা হচ্ছে নর্মাল বা বাবা হচ্ছে অ্যাফেক্টেড, বা মা হচ্ছে ক্যারিয়ার, বাবা অ্যাফেক্টেড। সেখান থেকে আপনার এমসিকিউ স্ট্রিম দিয়ে দিবে যে 25% মেল অ্যাফেক্টেড, 50% ফিমেল অ্যাফেক্টেড, এরকম আপনার স্ট্রিমে দেওয়া থাকবে। তখন সেভাবে আপনার এরকম ক্যারিও টাইপিং করে এরকম ক্রস করে আপনারা বের করে ফেলবেন। দেখেন এখান থেকেও ওইরকম একইভাবে কোশ্চেন আসে আপনার এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল, বিশেষ করে এই মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে এক্সাম্পলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, ফিচারগুলো ইউজুয়ালি আসে না, এক্সাম্পলগুলো বেশি আসে। তো এখানে দেখেন এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার,
আমরা আগে যে নেমোনিক দিয়ে যেটা পড়ছি সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, সেগুলো ওই যে নেমোনিক দিয়ে পড়ে ফেলছি। এখন আমরা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারগুলো সেগুলো নেমোনিক দিয়ে পড়ে ফেলবো। এটা মনে রাখবেন যে গার্লস ডু কেয়ার ফর চাওয়াল, CHAWL। গার্লসের জি, সবগুলোর ক্যাপিটাল লেটার দিয়ে এটা মনে রাখবেন। গার্লসের জি দিয়ে G6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্সি, জি দিয়ে একটাই আছে। এখন আসি ডিতে কি আছে? ডোশিনি মাস্কুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস ইনসিপিডাস এবং হচ্ছে ডিস্ট্রোফিনোপ্যাথিস বা বেকারস ডিস্ট্রফি, এটা হচ্ছে ডি দিয়ে। এখন আসি আমরা সি দিয়ে। দেখেন কি আছে? কেয়ার, গার্লস ডু কেয়ার, কেয়ারের সি দিয়ে আসে ক্রনিক গ্রানুলোমেটোয়াস ডিজিজ। ফরের এফ দিয়ে ফ্যাব্রিজ ডিজিজ এবং ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, CHAWL। পাঁচটা অক্ষর দিয়ে মনে রাখবেন। সি দিয়ে কি? ক্রনিক গ্রানুলোমেটোয়াস ডিজিজ। সি দিয়ে কি? কালার ব্লাইন্ডনেস। এইচ দিয়ে হিমোফিলিয়া AB, এটা হচ্ছে হাইপোফসফেটেমিয়া রিকেটস, হান্টার্স সিনড্রোম, এইচ দিয়ে। দেন হচ্ছে এ দিয়ে আছে অ্যালপোর্ট সিনড্রোম, অ্যাগামাগ্লোবিনামিয়া, এরকম এ দিয়ে কয়েকটা আছে। ডাব্লিউ দিয়ে আছে উইসকট এলড্রিচ সিনড্রোম, এল দিয়ে একটা আছে, এক্সট্রা একটা আছে মায়োটিউবুলার মায়োপ্যাথি। তার মানে দুইটা নেমোনিক দেওয়া হলো, একটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট আর একটা এক্স লিঙ্কড রিসেসিভ, দুইটা নেমোনিক দেওয়া আছে। এই দুইটা নেমোনিক দিয়ে আপনারা মুখস্থ করে ফেলবেন। এখন এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারটা আপনার 35 নং পেজে দেখেন আছে। ইম্পর্টেন্ট ফিচার, এখানে এটা ইনফিনিটি স্টার দিবেন, এটা একবার পড়ে ফেলবেন। কোশ্চেনে থাকতে পারে যে আপনার মা ক্যারিয়ার, বাবা এফেক্টেড, দেন হচ্ছে বাবা এফেক্টেড, মা নর্মাল, এরকম করে থাকলে সেটা দিয়ে আপনারা এই যে ক্রস টাইপিং করে বের করে ফেলবেন পরীক্ষার মধ্যে। এবং এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো ইনফিনিটি স্টার। এখন আমরা 37 নং পেজে দেখেন এক্স লিঙ্কড ডমিনেন্ট ইনহেরিটেন্স। এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না, এখান থেকে শুধু আপনারা এক্সাম্পলগুলো পড়বেন। 37 নং পেজে একদম নিচের দিকে দেখেন এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডারগুলো 5টা না 6টা নাম আছে। ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস, কফলিন লাউরি সিনড্রোম, ইনকন্টিনেন্টা পিগমেন্টি, ওরাল ফেশিয়াল ডিজিটাল সিনড্রোম 1, রেড সিনড্রোম, রেটিনাইটিস পিগমেন্টোসা, এক্স লিঙ্কড। এই 5টা, এগুলো শুধু এই 5টা মুখস্থ করে ফেলবেন। এখন দেখেন সবচেয়ে বেশি এক্সাম্পল হচ্ছে আপনার অটোজোমাল রিসেসিভে। সবচেয়ে বেশি এক্সাম্পল কোনটার? অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল। অটোজোমাল ডমিনেন্টের জন্য নেমোনিক দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা পড়ে ফেলবেন। এক্স লিঙ্কড রিসেসিভের ক্ষেত্রে নেমোনিক দিয়ে দিলাম, এটা আপনারা পড়ে ফেলবেন। আর এক্স লিঙ্কড ডমিনেন্টের যে 5টা এক্সাম্পল মুখস্থ করে ফেলবেন। তাহলে এক্স লিঙ্ক ডমিনেন্টে চলে গেল, এক্স লিঙ্ক রিসেসিভে চলে গেল, অটোজোমাল ডমিনেন্টে চলে গেল, বাকি রইল অটোজোমাল রিসেসিভ, আর বাকি সবগুলো অটোজোমাল রিসেসিভ। মানে এই 3টা মনে রাখবেন, তাহলে অটোজোমাল রিসেসিভগুলো মনে রাখার প্রয়োজন নাই। এখন আপনারা 29 নং পেজে দেখেন, 28 নং পেজে আবার বের করেন আপনাদের শিটের। এখানে দেখবেন যে সিস্টেম ওয়াইজ কিছু দেওয়া আছে। নার্ভাস সিস্টেম, ইউরিনারি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, মেটাবলিক, হেমাটোপয়েটিক, স্কেলেটাল, কার্ডিয়াক, এই সিস্টেম ওয়াইজে মাঝে মাঝে কোশ্চেন আসে এমসিকিউ, যে অটোজোমাল ডমিনেন্ট বাট নার্ভাস সিস্টেম এফেক্ট করতেছে, অটোজোমাল ডমিনেন্ট ইউরিনারি সিস্টেম এফেক্ট করতেছে, অটোজোমাল ডমিনেন্ট হেমাটোপয়েটিক সিস্টেম এফেক্ট করতেছে, স্কেলেটাল সিস্টেম এফেক্ট করতেছে, এখান থেকেও কোশ্চেন আসে। তো এইভাবে আপনারা মনে রাখবেন। এই জেনেটিক্স থেকে যতগুলো জিনিস পড়ানো হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন আসে আপনার মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন আসে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলোর এক্সাম্পল। তাই এক্সাম্পলগুলো একদম আপনারা মুখস্থ করে ফেলবেন সুন্দর করে। ক্রাইটেরিয়াগুলো বা ফিচারগুলো আসে, বাট এক্সাম্পলগুলো বেশি আসে। এখন আপনারা আপনাদের পেজে শিটের 45 নং পেজ বের করেন। এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স আছে, দেখেন মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স। একটু আগে আমরা পড়ে আসছি জেনেটিক্যাল ইনহেরিটেন্স, কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স এটা আবার কি? এখানে দেখবেন যে শুধু জেনেটিক্যাল যে ভ্যারিয়েশন সেটা রেসপন্সিবল থাকবে না, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইনফেকশাস ফ্যাক্টর, এই সবগুলো মিলে মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিসঅর্ডার ক্রিয়েট করবে। এখান থেকে শুধু আপনার এমসিকিউগুলো আসে, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারগুলোর এক্সাম্পলগুলো আসে। 45 নং পেজের একদম মাঝামাঝিতে একটা শখ দেখেন, এখানে দেওয়া আছে মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স ডিসঅর্ডারের এক্সাম্পল, এটা 1 স্টার দিয়ে রাখেন। 48 নং পেজ আপনারা এক্সাম্পলগুলো 48 নং পেজ দেখেন। 48 নং পেজে আপনাদের ডাউন সিনড্রোম দেওয়া আছে। ডাউন সিনড্রোম থেকে কয়েকটা জিনিস লাগবে। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কি? ট্রাইজোমি 21। ডাউন সিনড্রোমের কজ দেখেন, এখানে আপনার দেওয়া আছে নন ডিসজাংশন, যেটা আমি বলে আসছি অ্যানিপ্লয়েডির একটা
পার্ট হচ্ছে নন ডিসজাংশন, এবং ডাউন সিনড্রোমের জন্য মোস্টলি যেটা রেসপন্সিবল সেটা অ্যানিউপ্লয়েডির নন ডিসজাংশন 94% কেস। এটা আপনাদের এসবি আসে। ডাউন সিনড্রোমের জন্য এই 4টা কন্ডিশনে ডাউন সিনড্রোম হওয়ার পসিবিলিটি বেশি, তাদের হওয়ার পসিবিলিটি বেশি। দেখেন ডাউন সিনড্রোম, ডাউন দিয়ে নেমোনিক দেওয়া আছে, ডিক্রিজড আলফা ফ্যাটি প্রোটিন, আনকনজুগেটেড এস্ট্রিয়ল, 1 এক্সট্রা ক্রোমোজোম 21, ওমেন অফ অ্যাডভান্সড এজ, নন ডিসজাংশন ডিউরিং মিওসিস, 4টা কন্ডিশনে। এখন পেজ নং 50 বের করেন। এখানে দেখেন আপনার একদম নিচের দিকে একটা ছক আছে, সেখানে ক্রেনিওফেশিয়াল কিছু অ্যাবনর্মালিটি আছে। ডাউন সিনড্রোমের জন্য যে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটিগুলো হয় সেখান থেকে এমসিকিউ আসে, এটা 1 স্টার দিয়ে রাখেন। পেজ নং 51-এ একদম নিচের দিকে দেখেন ডাউন সিনড্রোমের জন্য কিছু টেস্ট করা হয়, কিছু স্ক্রিনিং করা হয়, জিন মার্কার দেখা হয় বা জিন স্ক্রিনিং করা হয়। এটা আপনারা দেখবেন ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে, থার্ড ট্রাইমেস্টারে কোনটা পজিটিভ, এখান থেকে আপনাদের কোশ্চেন আসে। এটা এখান থেকে ইউজুয়ালি আপনার এমএসদের কোশ্চেন আসে আপনাদের স্ক্রিনিংয়ে। ফার্স্ট ট্রাইমেস্টারে কোনটা পজিটিভ পাবো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে, সেকেন্ড ট্রাইমেস্টারে কোনটা পাবো, থার্ড ট্রাইমেস্টারে কোনটা পাবো। এটা আপনার 3 স্টার দিয়ে রাখেন। আর 57 নং পেজে দেখেন ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং একটা শিটে যতগুলো ব্রেন স্টর্মিংয়ের পেজ আছে সবগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এখন জেনেটিক্সের কি আমরা আরেকবার কি জিনিস পড়তে হবে আরেকবার আমরা রিভিউ দিয়ে দেখেন। আপনার পেজ নং 11, এখানে কমন টার্ম ইন জেনেটিক্স একবার দেখে ফেলবেন আপনারা। তারপরে নন ডিসজাংশন আছে, এটা একবার দেখে ফেলবেন। পেজ নং 14 দেখেন জেনেটিক কোড। জেনেটিক কোড থেকে কিছুই লাগবে না, শুধু জেনেটিক কোডের 4টা প্রপার্টি আছে, 4টা প্রপার্টিগুলো করে ফেলবেন একবার, এটা 1 স্টার। 14 নং পেজের একদম নিচের দিকে 4টা প্রপার্টি আছে। দেন 16 নং পেজে দেখেন বার বডি আছে, এই বার বডি থেকে বার বডিটা একবার আপনারা রিডিং করে ফেলবেন, এটা 1 স্টার। দেন 21 নং পেজে দেখবেন দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ। এখানে 4টা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, সাইটোজেনিক ডিসঅর্ডার এবং সিঙ্গেল ডিসঅর্ডার নিচে একটা চার্ট আছে, ছক আছে, এটা ইনফিনিটি স্টার। নিউমেরিক্যাল কোনটা এবং স্ট্রাকচারাল কোনটা। তারপর পেজ নং 23-তে দেখেন এখানে ইউপ্লয়েডিয়া আছে, ইউপ্লয়েডিয়া আছে, অ্যানিউপ্লয়েডিয়া আছে, এটা 1 স্টার, একবার রিডিং দিবেন এখান থেকে। পেজ নং 27 ব্রেন স্টর্মিং, এটা ইনফিনিটি স্টার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলে দেওয়া হয়েছে কোনগুলা ইনফিনিটি স্টার, কোনগুলা 3 স্টার। তাহলে জেনেটিক্স থেকে আপনারা গুরুত্ব দিবেন হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো। মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো ইউজুয়ালি এক্সাম্পলে আপনারা বেশি গুরুত্ব দিবেন, এই এক্সাম্পলগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। এখন সেল ইনজুরি অ্যাডাপ্টেশনটা আবার আপনারা বের করেন শীটটা, এখান থেকে আমরা একবার শীটটা আবার একটু দাগিয়ে দিব। একদম পেজ নং 3, পেজ নং 3-তে দেখেন সেল ইনজুরি টাইপস, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি টাইপস, ইনফিনিটি স্টার। কজ অফ সেল ইনজুরি, সিঙ্গেল স্টার। পেজ নং 4-এ দেখেন এখানে দেওয়া আছে সেলুলার রেসপন্স টুয়ার্ড ইনজুরি, 3 স্টার। পেজ নং 5, পেজ নং 5-এ যে ছকটা আছে একদম নিচের দিকে, এই ছকটা ইনফিনিটি স্টার। তার উপরে দেখেন দেওয়া আছে ডিপ্লেশন অফ এটিপি, এটিপি ডিপ্লেশনের জন্য কি হয় তার, এবং এই পেজের একদম মাঝামাঝিতে দেখেন দেওয়া আছে ফেলার অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প হলে কি হয়, ইনফিনিটি স্টার এগুলো। পেজ নং 7, পেজ নং 7-এ দেখেন দেওয়া আছে আপনার ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড যদি হয় তাহলে কোন কোন প্রোটিনগুলো আপনার অ্যাক্টিভেট হয়, এটা 3 স্টার। তার নিচে একদম দেওয়া আছে সোর্স অফ ইনক্রিজড ক্যালসিয়াম, ইনফিনিটি স্টার। পেজ নং 9, পেজ নং 9-এর একদম উপরের দিকে দেখেন দেওয়া আছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, লিভার নেক্রোসিস এবং স্কেলেটাল মাসল নেক্রোসিসে কোন কোন এনজাইমগুলো ইনক্রিজ করে। পেজ নং 9-এর একদম নিচের দিকে আলট্রা স্ট্রাকচারাল সেন্স অফ রিভার্সিবল সেল ইনজুরি, ইনফিনিটি স্টার। পেজ নং 10 দেখেন ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি, 3 স্টার। পেজ নং 13 ব্রেন স্টর্মিং, ইনফিনিটি স্টার এটা। তারপর পেজ নং 14 দেখেন এখানে দেওয়া আছে ইরিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি টু প্রিন্সিপাল প্যাটার্ন নেক্রোসিস এপোপ্টোসিস, এবং তার নিচে দেখেন দেওয়া আছে 3টা নিউক্লিয়ার সেন্স পিকনোসিস, ক্যারিওলাইসিস এবং ক্যারিওভেক্সিস, ইনফিনিটি স্টার। পেজ নং 15 রিভার্সিবল ইনজুরি, ইরিভার্সিবল ইনজুরির ডিফারেন্স, 1 স্টার। নেক্রোসিস, পেজ নং 16 এখানে দেখেন দেওয়া আছে আপনার মরফোলজিতে, পেজ নং 16 এর নিচের দিকে দেখেন মরফোলজি, সাইটোপ্লাজমিক সেন্স 1 স্টার,
নিউক্লিয়ার সেন্স ইনফিনিটি স্টার। পেজ নং 17 দেখেন কোয়াগুলেটিভ নেক্রোসিস ইনফিনিটি স্টার, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস ইনফিনিটি স্টার এবং দুইটা ডিফারেন্স ইনফিনিটি স্টার। ক্যাজিয়াস নেক্রোসিস পেজ নং 18 ইনফিনিটি স্টার। ফ্যাট নেক্রোসিস সিঙ্গেল স্টার। পেজ নং 19 গ্যানগ্রিনাস নেক্রোসিস ইনফিনিটি স্টার। পেজ নং 20 দেখেন ড্রাই গ্যানগ্রিন ময়েস্ট গ্যানগ্রিনের ডিফারেন্স, এটা 3 স্টার। গ্যাস গ্যানগ্রিনের যে কজগুলো এটা 3 স্টার। ড্রাই গ্যানগ্রিনের যে সাইডটা আমাদের আছে পেজ নং 19 দেখেন এই কজের ভিতরে এখানে দেখবেন ড্রাই গ্যানগ্রিন মোস্ট কমনলি কোথায় হয়, আপনার লেগে হয়, এসবি আসে এখান থেকে। ময়েস্ট গ্যানগ্রিন কোথায় বেশি হয়, ইন্টেস্টাইনে হয়। পেজ নং 20 পেজ নং 22 অ্যাপোপ্টোসিস, কজ অফ অ্যাপোপ্টোসিস, এটা সিঙ্গেল স্টার। তার নিচে দেওয়া আছে মরফোলজি অফ অ্যাপোপ্টোটিক সেল ইনফিনিটি স্টার। পেজ নং 23 একদম নিচে বক্স আছে দেখেন প্রো অ্যাপোপ্টোটিক অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনের এক্সাম্পল ইনফিনিটি স্টার। পেজ নং 24 এর একদম উপরের দিকে অ্যাপোপ্টোসিস ট্রিগার্ড হয় ইন্ট্রিনসিক পাথওয়েতে কিভাবে, এক্সট্রিনসিক পাথওয়েতে কিভাবে, এটা ইনফিনিটি স্টার। অ্যাপোপ্টোসিস নেক্রোসিসের পার্থক্য একদম নিচের দিকে, এটা ইনফিনিটি স্টার। পেজ নং 27 নেক্রোপ্টোসিসের এক্সাম্পল সিঙ্গেল স্টার। অটোফ্যাগির আপনার পেজ নং 30 সিঙ্গেল স্টার। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন থেকে ফ্যাটি সেন্স পেজ নং 32, এখানে আপনার ফ্যাটি সেন্সের যে অর্গান ইনভলভ একদম উপরের দিকে, এটা সিঙ্গেল স্টার এবং কজেস অফ ফ্যাটি সেন্স সিঙ্গেল স্টার। পেজ নং 35 পিগমেন্ট দেখবেন একদম উপরে দিকে দেওয়া আছে এ এবং বি দিয়ে, এন্ডোজেনাস পিগমেন্ট, এক্সোজেনাস পিগমেন্ট সিঙ্গেল স্টার। পেজ নং 36 ফ্রি রেডিক্যাল পুরোটা এটা ইনফিনিটি স্টার, একদম কজ, সোর্স, ইফেক্ট, টার্মিনেশন। পেজ নং 40 ব্রেন স্টর্মিং পয়েন্ট সবগুলো ইনফিনিটি স্টার। সেলুলার অ্যাডাপ্টেশনে অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এটা এই আজকের লেকচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সেলুলার অ্যাডাপ্টেশন পুরোটা ইনফিনিটি স্টার এবং এখান থেকে এসবিএ বেশি আসে। তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনের পরে আপনারা পেজ নং 48 প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন 3 স্টার। পেজ নং 48 ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশনের যে একদম উপরে দেওয়া আছে ডিপোজিশন কোথায় কোথায় হয়, 3 স্টার। 49 পেজ 50 নং পেজে দেখবেন সাইট অফ ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন এক্সাম্পল 3 স্টার। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন দেখেন 51 নং পেজ, এটা যে কজেসগুলো আছে এগুলো ইনফিনিটি স্টার। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন ইনফিনিটি স্টার। পেজ নং 53 ব্রেন স্টর্মিং ইনফিনিটি স্টার। সেলুলার এজিং জাস্ট মেকানিজম 4টা কজ। পেজ নং 54 দেখবেন সেলুলার এজিংয়ে জাস্ট 4টা কজ আছে, ডিএনএ ড্যামেজ, সেলুলার সেনেসেন্স, ডিফেক্টিভ প্রোটিন হোমোস্টেসিস এবং ডিরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং, 4টা কজ পড়বে না, আর কিছু লাগবে না এখান থেকে। পেজ নং 56 এই যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এবং ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশনের কুইক রিভিউ ইনফিনিটি স্টার। আপনাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সেলুলার ইনজুরি, অ্যাডাপ্টেশন এবং জেনেটিক্স, এই 3টা টপিকসই ইম্পর্ট্যান্ট, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাদের সেলুলার অ্যাডাপ্টেশন, এখান থেকে এসবি আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।